নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পাঠ করছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ রচনা সমগ্র থেকে নেওয়া ছলনার ছন্দ। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। টেলিফোন তুলে ব্যোমকেশ বলল, হ্যালো। ইন্সপেক্টর রাখাল বাবুর গলা শোনা গেল। ব্যোমকেশ দা, আমি রাখাল, নেতাজি হাসপাতাল থেকে বলছি, একবার আসবেন নাকি? ঠিক কি ব্যাপার বলুন তো? এই খুনের চেষ্টা, একটা লোককে কেউ গুলি করে মারবার চেষ্টা করছিল বুঝলেন, কিন্তু মারতে পারেনি। আহত লোকটাকে হাসপাতালে আনা হয়েছে। সে এক বিচিত্র গল্প বলছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কিয়াতলায় ব্যোমকেশের বাড়ি থেকে নেতাজি হাসপাতাল বেশি দূরে নয়। আধ ঘন্টা পরে বিকেল এই আন্দাজ 5টার সময় ব্যোমকেশ সেখানে পৌঁছে দেখল ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে দারোগা রাখাল সরকার দাঁড়িয়ে আছেন। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আরও কিছু তথ্য উদ্ঘাটন করলেন। আহত লোকটির নাম গঙ্গাপদ চৌধুরী, বেশ ভদ্র শ্রেণীর লোক। ফ্রেজার রোড থেকে একটা ছোট রাস্তা বেরিয়েছে। সেই রাস্তায় একটা বাড়ির দোতলার ঘরে অজ্ঞান হয়ে পড়েছিল। বাড়ির ঠিকে চাকর 3টের সময় কাজ করতে এসে গঙ্গাপদকে আবিষ্কার করে, তারপর হাসপাতাল, পুলিশ ইত্যাদি। গঙ্গাপদর জ্ঞান এসেছে, কিন্তু প্রচুর রক্তপাতের ফলে এখনো ভারী দুর্বল। গঙ্গাপদ আজ বিকেলবেলা তার দোতলার ঘাড়ে রাস্তার দিকে জানলার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ সামনের দিক থেকে বন্দুকের গুলি এসে তার চুলের মধ্যে দিয়ে লাঙল চষে যায়। খুলির ওপর গভীর টানা দাগ পড়েছে, কিন্তু গুলি খুলি ফুটো করে ভেতরে ঢুকতে পারেনি। হাড়ের ওপর দিয়ে পিছলে বেরিয়ে গেছে। বন্দুকের গুলিটা খড়ের মধ্যেই পাওয়া গেছে। দেখে মনে হলো পিস্তল কিংবা রিভলভারের গুলি। পরীক্ষার জন্য পাঠিয়েছে। চলুন এবার গঙ্গাপদর বয়ানটা শুনবেন। তাকে খানিকটা রক্ত দেওয়া হয়েছে। এতক্ষণে এসে বোধহয় বেশ মনে হয়েছে। গঙ্গাপদ চৌধুরী একটি ছোট্ট ঘরে সংকীর্ণ লোহার খাটের ওপর শুয়েছিল। মাথার ওপর পাগড়ির মতো ব্যান্ডেজ, তার নিচে শীর্ণ লম্বাটে ধরনের একটি মুখ। মুখের রং বোধ করি রক্তপাতের ফলে ফ্যাকাশে হয়ে গেছে। বয়স আন্দাজ 35। ভাবভঙ্গিতে ভালো মানুষ ইচ্ছা। ব্যোমকেশ ও রাখালবাবু খাটের দুপাশে চেয়ার টেনে বসলেন। গঙ্গাপদ একবার এর দিকে একবার ওর দিকে তাকালো। তার পাংশু অধরে একটু ক্ষীণ হাসি ফুটে উঠল। লোকটি মৃত্যুর সিংহদরজা থেকে ফিরে এসেছে, কিন্তু তার মুখে ত্রাসের কোনো চিহ্ন নেই। রাখালবাবু বললেন, এর নাম ব্যোমকেশ বক্সী, ইনি আপনার গল্প শুনতে এসছেন। গঙ্গাপদর চক্ষু হর্ষোৎফুল্ল হয়ে উঠল। সে ধর্মর করে উঠে বসবার চেষ্টা করলে ব্যোমকেশ তার বুকে হাত রেখে আবার শুয়ে দিল। বলল, উঠবেন না, আপনি শুয়ে থাকুন একটু। গঙ্গাপদ বুকের ওপর দুহাত জোর করে সংহত সুরে বলল, আপনি সত্যান্বেষী ব্যোমকেশ বাবু, কি সৌভাগ্য আমার। এবারে আমার কলকাতা আসা সার্থক হলো। রাখালবাবু বললেন, তা আপনি যদি শরীরে যথেষ্ট বল পেয়ে থাকেন, তাহলে ব্যোমকেশ বাবুকে আপনার গল্পটা শোনান। আর যদি মনে হয় এখনো আপনি দুর্বল, তাহলে না হয় থাক, আজ আমরা পরেই আসব। গঙ্গাপদ বলল, না, আমার আর কোনো দুর্বলতা নেই। খানিকটা রক্ত নাড়ির মধ্যে ঠুসে দিয়েছে কিনা বলেই হেসে উঠল। তাহলে বলুন। খাটের পাশে টিপায়ের উপর 1 গ্লাস জল রাখা ছিল। গঙ্গাপদ বালিশের উপর উঁচু হয়ে শুয়ে এক চুমুক জল খেল। তারপর হাসি হাসি মুখে গল্প বলতে আরম্ভ করল। আমার নাম কিন্তু গঙ্গাপদ চৌধুরী নয় জানেন, অশোক মাইতি। কলকাতায় এসে আমি কেমন করে গঙ্গাপদ চৌধুরী বনে গেলাম সে ভারী মজার গল্প। আমি বলছি, আপনারা শুনুন। আমার বাড়ি মিরাটে। সিপাহী যুদ্ধের আগেও
আমার পূর্বপুরুষ মিরাটে গিয়ে বাসা বেঁধেছিলেন, সেই থেকে আমরা মিরাটের বাসিন্দা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খুব একটা বেশি নেই। আমি মিরাটে সামান্য চাকরি করি। বাড়িতে বিধবা মা আছেন আর একটি আইবুড়ো বোন। আমি বিয়ে করেছিলাম, কিন্তু বছর 5 আগে বিপত্নিক হয়েছি, আর বিয়ে করিনি। বোনটাকে পাত্রস্থ না করা পর্যন্ত। কিন্তু সে যাক, অফিসে 1 মাস ছুটি পাওনা হয়েছিল। ভাবলাম কলকাতা বেরিয়ে আসি। কলকাতায় আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই। আমি ছেলেবেলায় একবার কলকাতায় এসেছিলাম, তারপর আর আসা হয়ে ওঠেনি। ভাবলাম স্বদেশ দেখাও হবে, আর সেই সঙ্গে বোনটার জন্য যদি একটা পাত্র পাই। হাওড়ায় এসে নামলাম। মিরাট থেকে এক হিন্দুস্তানি ধর্মশালার ঠিকানা নিয়েছিলাম। ঠিক ছিল সেখানেই উঠব। ট্রেন থেকে নেমে ফটকের দিকে চলেছি। দেখি একটা দাড়িওয়ালা লোক আমার পাশে পাশে চলেছে, আর ঘাড় ফিরিয়ে ফিরিয়ে আমার পানে তাকাচ্ছে। একবার মনে হলো কিছু বলবে, কিন্তু মুখ খুলে কিছু না বলে আবার মুখ বন্ধ করলো। আমি ভাবলাম, এ আবার কে? হয়তো কোনো হোটেলের দালাল হবে। ধর্মশালায় পৌঁছে কিন্তু মুশকিলে পড়ে গেলাম। সেখানে একটি কুটুরিও খালি নেই, সব ভর্তি। এখন হোটেলে যেতে হয়, কিন্তু হোটেলে অনেক খরচ। অত খরচ আমার পোষাবে না। কি করব ভাবছি, এমন সময় সেই দাড়িওয়ালা লোকটি এসে উপস্থিত। চোখে নীল চশমা লাগিয়েছে। বলল, জায়গা পেলেন না বুঝি? বললাম, না। তা আপনি কে? সে বলল, আমার নাম গঙ্গাপদ চৌধুরী। আপনি কোথা থেকে আসছেন? বললাম, মিরাট থেকে। আমার নাম অশোক মাইতি। তা আপনি কি কোনো হোটেলের এজেন্ট নাকি? সে বলল, না, হাওড়া স্টেশনে আপনাকে দেখেছিলাম, দেখেই চমক লেগেছিল। কেন চমক লেগেছিল সে কথাটা পরে বলছি। এখন বলুন দেখি, আপনার কি কলকাতায় থাকবার কোনো জায়গা নেই? বললাম, থাকলে কি মশাই ধর্মশালায় আসি, কিন্তু এখানেও দেখছি জায়গা নেই। হোটেলের খরচ দিতে পারবো না, তাই ভাবছি কি যে করি। গঙ্গাপদ বলল, দেখুন, আমার একটা প্রস্তাব আছে। আমি কলকাতাতেই থাকি। দক্ষিণ কলকাতায় আমার একটা বাসা আছে। আমি মাসখানেকের জন্য একটু বাইরে যাচ্ছি। বাসাটা খালি পড়ে থাকবে। তা আপনি যদি আমার বাসায় থাকেন, আপনারও সুবিধে, আমারও সুবিধে। আমার একটা ঠিকে চাকর আছে, সে আপনার দেখাশোনা করবে, আর কোনো কষ্টও হবে না। আমি আশ্চর্য হয়ে বললাম, আমার মতো একজন অজানা লোকের হাতে আপনি বাসা ছেড়ে দেবেন? গঙ্গাপদ একটি হেসে বলল, তাহলে চমক লাগার মতোই একটা কথা বলি। স্টেশনে আপনাকে দেখে মনে হয়েছিল আপনি আমার ভাই দুর্গাপদ। তারপর ভুল বুঝতে পারলাম। দুর্গাপদ 2 বছর আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, বোধহয় সন্ন্যাসী হয়ে গেছে। আপনার সঙ্গে তার চেহারার খুব মিল আছে, তাই মানে আপনার প্রতি আমার একটু ওই আর কি। আপনি যদি আমার বাসায় থাকেন, আমি খুব নিশ্চিন্ত থাকব। আমার ভাগ্যে এমন যোগাযোগ ঘটবে স্বপ্নেও ভাবিনি। খুব খুশি হয়ে রাজি হয়ে গেলাম সঙ্গে সঙ্গে। গঙ্গাপদ আমাকে ট্যাক্সিতে তুলে তার বাসায় নিয়ে গেল। ছোট রাস্তায়, ছোট বাড়ির দোতলায় একটি মাঝারি গোছের ঘর। ঘরে তক্তপোষের ওপর বিছানা, দেওয়ালে আলমারি, 2-1টা বাক্স, সুটকেস, আর বিশেষ কিছু নেই। হিন্দুস্তানি চাকরটাও উপস্থিত ছিল। তার নাম রামচতুর। গঙ্গাপদ তাকে পয়সা দিল দোকান থেকে চা জলখাবার আনতে। সে চলে গেলে গঙ্গাপদ রাস্তার দিকের জানলাটা খুলে দিয়ে তক্তপোষে এসে বসল। বলল, বসুন, আপনার সঙ্গে আমার আরও কিছু কথা আছে। আমিও তক্তপোষে এসে বসলাম। গঙ্গাপদ বলল, আমার বাড়িওয়ালা কাশীপুরে থাকে, বুঝলেন। লোকটা বিশেষ ভালো না। সে যদি জানতে পারে আমি অন্য কাউকে ঘরে বসিয়ে 1 মাসের জন্য বাইরে গেছি, তাহলে হাঙ্গামা বাঁধাতে পারে। তাই আপনাকে একটা কাজ করতে হবে। যদি কেউ আপনার নাম জিজ্ঞাসা করে, তাহলে আপনি বলবেন গঙ্গাপদ চৌধুরী।
লোকে ভাববে আমি দাড়ি কামিয়ে ফেলেছি। শুনে আমার খুব মজা লাগলো। বললাম, বেশ তো, এ আর বেশি কি কথা। তারপর রামচতুর চা জল খাবার নিয়ে এলো। গঙ্গাপদ আমাকে জলযোগ করিয়ে উঠে পড়ল। বলল, আচ্ছা তাহলে এবারে আমি চলি, আমার জিনিসপত্র ঘরেই রইল, নিশ্চিন্ত মনে বাস করুন, নমস্কার। দৌড় পর্যন্ত গিয়ে গঙ্গাপদ ফিরে এলো। বলল, একটা কথা তো বলাই হয়নি আপনাকে। যখন ঘরে থাকবেন মাঝে মাঝে জানলা খুলে রাস্তার দিকে তাকাবেন, লক্ষ্য করবেন রাস্তা দিয়ে লাল কোট পরা কোনো লোক যায় কিনা, আর যদি দেখতে পান তারিখ আর সময়টা লিখে রাখবেন, কেমন? আচ্ছা। গঙ্গাপদ চলে গেল। আমার সন্দেহ হলো তার মাথায় ছিট আছে, কিন্তু ছিট থাকুক, লোকটা বেশ ভালো। আমি বেশ আরামে রইলাম। রামচতুর আমার সেবা করে। আমি সকাল বিকেল এদিক ওদিক ঘুরে বেড়াই, দুপুর আর রাতে ঘরে থাকি। মাঝে মাঝে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি রাস্তা দিয়ে লাল কোট পরা কেউ যাচ্ছে কিনা। লাল কোট পরে রাস্তায় কেউ ঘুরে বেড়াবে এ যেন ভাবাই যায় না। তবু গঙ্গাপদ যখন বলেছে হবেও বা। সপ্তাহখানেক বেশ আরামে কেটে গেল। আজ সকালে খবরের কাগজের অফিসে গিয়েছিলাম বোনের পাত্র সম্বন্ধে একটা বিজ্ঞাপন দিতে। ফিরে এসে খাওয়া দাওয়ার সেরে তক্তপোষে শুলাম। রামচতুর চলে গেল। ঘুম ভাঙল আন্দাজ 2:45 সময়। বিছানা থেকে উঠে জানলা খুলে দিলাম। জানলার সামনে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছি। মাথাটা হঠাৎ ঝনঝন করে উঠল। উল্টে মেঝের ওপর পড়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই। অসহ্য যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়লাম। হাসপাতালে জ্ঞান হলো। মাথায় পাগড়ি বেঁধে শুয়ে আছি। কে নাকি আমার মাথা লক্ষ্য করে বন্দুক ছুঁড়েছিল। বন্দুকের গুলি আমার মাথার খুলির উপর আঁচড় কেটে চলে গেছে। কি ব্যাপার বলুন দেখি ব্যোমকেশবাবু? সেটা বুঝতে কিছুটা সময় লাগবে, এখন আপনার বিশ্রাম প্রয়োজন, এই বলে ব্যোমকেশ উঠে দাঁড়ালো। পরদিন বেলা 10:30 নাগাদ রাখালবাবু ব্যোমকেশের বাড়িতে এলেন। ব্যোমকেশ তার অফিস ঘরে বসে অলসভাবে খবরের কাগজের বিজ্ঞাপন পড়ছিল। রাখালবাবুকে একটি সিগারেট দিয়ে বলল, তা নতুন কিছু খবর টবর কিছু আছে নাকি? রাখালবাবু সিগারেট ধরিয়ে বললেন, রামচতুর পালিয়েছে। রামচতুর? ও ও ওই বাড়ির সেই চাকরটা? হ্যাঁ, কাল বিকেলবেলা পুলিশকে খবর দিয়ে সেই যে গা ঢাকা দিয়েছে তাকে আর পাওয়া যাচ্ছে না। সত্যিই রামচতুর পুলিশের হাঙ্গামায় থাকতে চায় না। এতক্ষণ বোধহয় বিহার প্রদেশে ফিরে গিয়ে ফুটটা পুড়িয়ে খাচ্ছে, আর কিছু। বাড়িওয়ালাকে হাসপাতাল থেকে খুঁজে বের করেছি। আজ সকালে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। অশোক মাইতিকে দেখে বলল, এই গঙ্গাপদ চৌধুরী? তারপর তার আওয়াজ শুনে বলল, না, এ তো গঙ্গাপদ চৌধুরী নয়, কিন্তু চেহারায় খুব মিল আছে। এই পর্যন্ত শুনে ব্যোমকেশ বলল, গঙ্গাপদ চৌধুরীর সঙ্গে অশোক মাইতির চেহারার মিল আছে? রাখালবাবু বললেন, হ্যাঁ, গঙ্গাপদ বলছিল তার ভাইয়ের সঙ্গে নাকি মিল আছে। গঙ্গাপদ আর তার ভাইয়ের চেহারা যদি একরকম হয়, গঙ্গাপদ দাড়িটা মিকি মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু তার উদ্দেশ্য ঠিক বোঝা যাচ্ছে না। অশোক মাইতিকে এনে নিজের বাসায় তুললই বা কেন? নিজের নামটাই বা তাকে দান করলো কেন? তাহলে আসল কারণটা ঠিক কি? ব্যোমকেশ কি একটা বলতে গিয়ে থেমে গেল। তারপর অলস কণ্ঠে বলল, চিন্তার কথাই বটে, আসল গঙ্গাপদ বোধহরি এখনো নিরুদ্দেশ। হ্যাঁ, তার ঘরের আলমারি থেকে কিছু কাগজপত্র পাওয়া গেছে। তা থেকে জানা যায় সে কলকাতায় এক লোহার কারখানায় কাজ করে। সম্প্রতি 1 মাসের ছুটি নিয়ে অদৃশ্য হয়েছে। তা গুলিটা কোথা থেকে এসেছিল কিছু জানতে পেরেছেন?
হ্যাঁ, সামনের বাড়ি থেকে। রাস্তার ওপারে একটা পুরো বাড়ি কিছুদিন থেকে খালি পড়ে আছে, বুঝলেন। তার দোতলার জানলা থেকে কেউ গুড়ি ছুঁড়েছিল। পুরো বাড়ির ঘরের মধ্যে কয়েকটা তাজা আঙুলেরও ছাপ পাওয়া গেছে, কিন্তু ঠিক কার ছাপ তা শনাক্ত করবার কোনো উপায় নেই ব্যোমকেশদা। ব্যোমকেশ কিছুক্ষণ সংবাদগুলিকে একত্র করে মনের মধ্যে রোমন্থন করল। তারপর বলে উঠল, রহস্যটা কিছু পরিষ্কার হলো। রাখালবাবু সিগারেটে দুটো লম্বা টান দিয়ে সেটাকে অ্যাস্ট্রের ওপর নিভিয়ে দিয়ে আস্তে আস্তে ধোঁয়া ছেড়ে বলতে আরম্ভ করলেন, গঙ্গাপদ চৌধুরীর দাড়ি যে নকল দাড়ি তার একটা জোরালো প্রমাণ তার বাড়িওয়ালা তার মুখে কখনো দাড়ি গোঁফ দেখেনি। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। তাহলে প্রশ্ন উঠছে, গঙ্গাপদ ছদ্মবেশে বেড়ায় কেন? একটা কারণ হতে পারে এই যে সে ছদ্মবেশে কোনো গুরুতর অপরাধ করতে চায়। তারপর একদিন হাওড়া স্টেশনে সে অশোক মাইতিকে দেখতে পায়। নিজের চেহারার সঙ্গে সাদৃশ্য দেখে তাকে ভুলিয়ে নিজের বাসায় এনে বসায়, তারপর নিজে গা ঢাকা দেয়। হয়তো সে নিজেই সামনের বাড়ি থেকে অশোককে খুন করবার চেষ্টা করেছিল, যাতে লোকে মনে করে যে গঙ্গাপদই মরেছে। হয়তো এইভাবে সে জীবন বীমার টাকা সংগ্রহ করতে চেয়েছিল। যাই হোক, এখন অবস্থা যা দাঁড়িয়েছে তাতে তার আসল পরিচয় এবং বর্তমান ঠিকানা কিছুই আমরা জানি না। সে অশোক মাইতিকে খুন করবার চেষ্টা করেছিল কিনা আমরা তাও নিশ্চয়ভাবে জানি না। তার কারণ কাগজপত্রের মধ্যে জীবন বীমার কোনো পলিসি পাওয়া যায়নি। তা এখন কি করা যায় বলুন তো? ব্যোমকেশ একটু ভেবে বলল, মিরাটে কি খোঁজ খবর নেওয়া হয়েছে? রাখালবাবু বললেন, অশোক মাইতিকে দিয়ে মিরাটে তার মার নামে টেলিগ্রাম করিয়েছি, এখনো জবাব আসেনি। তা কেন? আপনি কি অশোক মাইতিকে সন্দেহ করেন নাকি? অশোক মাইতিকে বড় বেশি ভালো মানুষ বলে মনে হয়। সে হয়তো সত্যি কথাই বলছে, কিন্তু তার কোনো সমর্থন নেই। রামচতুর সমর্থন করতে পারত, কিন্তু সে পালিয়েছে। যাক, তা গঙ্গাপদ কোথায় কাজ করে? কলকাতার উপকণ্ঠে একটা লোহার কারখানা আছে, সেইখানে। রাখালবাবু পকেট থেকে নোটবুক বের করে পড়লেন, স্ক্র্যাপ আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি লিমিটেড। তা সেখানে খোঁজ নিলে কিছু খবর পাওয়া যেতে পারে। সেখানে যাব বলেই বেরিয়েছি। আপনি আসবেন নাকি সঙ্গে? চলুন যাই। বাড়িতে বেকার বসে থাকার চেয়ে একটু ঘুরে বেড়ালে স্বাস্থ্য বেশ ভালোই থাকে। কলকাতার দক্ষিণ সীমানার বাইরে বিঘে 2 জমির ওপর লোহার কারখানা। জমির এধারে ওধারে কয়েকটা করগের টিনের উঁচু ছাউনি। তাদের ফাঁকে ফাঁকে এখানে ওখানে স্তূপীকৃত জং ধরা বুনো পুরনো লোহা। চারিদিকে কর্মীদের তৎপরতা দেখে মনে হয় কারখানার কাজ চালু আছে। ফটকের পাশে একটি ছোট পাকা বাড়ি, এটি কোম্পানির অফিস। ব্যোমকেশকে নিয়ে রাখালবাবু যখন কারখানায় পৌঁছলেন তখন কারখানার ম্যানেজার রতনলাল কাপড়িয়া অফিস ঘরে ছিলেন। রতনলাল মারোয়ারি হলেও 3 পুরুষ ধরে বাংলাদেশে আছেন, প্রায় বাঙালি হয়ে গেছেন, পরিষ্কার বাংলা বোঝেন। দুজনকে সামনে বসিয়ে পান সিগারেট দিয়ে বলেন, হুকুম করুন। রাখালবাবু একবার ব্যোমকেশের পানে তাকিয়ে প্রশ্ন করতে আরম্ভ করলেন। ব্যোমকেশ চুপ করে বসে শুনতে লাগলো। আচ্ছা, গঙ্গাপদ চৌধুরী এখানে কাজ করে? হ্যাঁ, উপস্থিত থাকে ঠিকই, কিন্তু আজ ছুটিতে আছে। তা সে কি কাজ করে? ইলেকট্রিক ফার্নেসের মেল্টার। সেটা আবার কাকে বলে? এই আজকাল ইলেকট্রিক আগুনে লোহা গলানো হয়। যে লোক এই কাজ জানে তাকে মেল্টার বলে। গঙ্গাপদ আমার সর্দার মেল্টার। সে ছুটিতে গেছে বলে আমার একটু অসুবিধা হচ্ছে। তার অ্যাসিস্ট্যান্ট 2 জন আছে বটে, এই কোনো মতে কাজ চালিয়ে নিচ্ছে। আমাদের দেশে খুব একটা ভালো মেল্টার নেই। যে 2-4 জন আছে
গঙ্গাপদ তাদের মধ্যে একজন। তাই নাকি? তা সে ছুটি নিল কেন? তার 1 মাস ছুটি পাওনা হয়েছিল। মনে হচ্ছে যেন বলেছিল ভারত ভ্রমণে যাবে। আজকাল সব স্পেশাল ট্রেন হয়েছে, সারা দেশ ঘুরিয়ে নিয়ে বেড়ায়। তা ওর আত্মীয় স্বজন কেউ আছে? বোধহয় না, একলাই থাকতো এখানে। তো ওর স্বভাব চরিত্র কেমন? খুব কাজের লোক, বুদ্ধি শুদ্ধি আছে আর খুব হুঁশিয়ার। রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন। ব্যোমকেশ যেন ঝিমিয়ে পড়েছিল। একটু সজাগ হয়ে বলল, আচ্ছা, গঙ্গাপদর কোনো শত্রু আছে কিনা আপনি জানেন? রতনলাল ভ্রু তুললেন। শত্রু? কই, গঙ্গাপদর শত্রু আছে এমন কথা তো কখনো শুনিনি। ও, তিনি হঠাৎ হেসে উঠলেন। একজনের সঙ্গে গঙ্গাপদর আসলে শত্রুতা হয়েছিল, সে এখন জেলে। তিনি কে? তার নাম নরেশ মণ্ডল। 3 বছর আগে আমার সর্দার মেন্টার ছিল, গঙ্গাপদ ছিল তার অ্যাসিস্ট্যান্ট। দুজনের মধ্যে খিটিমিটি লেগে থাকতো। নরেশ ছিল রাগী আর গঙ্গাপদ মিটমিটে বজ্জাত, কিন্তু দুজনেই সমান কাজের লোক। আমিও মজা দেখতাম। তারপর হঠাৎ একদিন নরেশ একজনকে খুন করে বসলো। গঙ্গাপদ তার বিরুদ্ধে সাক্ষী দিল, আর নরেশেরও জেল হয়ে গেল। খুনের জন্য জেল? কতদিনের মেয়াদ আপনি ঠিক জানেন? তা ঠিক জানি না, এই 4-5 বছর হবে। নরেশ জেলে যাবার পর গঙ্গাপদ সর্দার মেল্টার হয়ে বসল। বলে রতনলাল হো হো শব্দে হেসে উঠলেন। ব্যোমকেশ হাসি মুখে উঠে দাঁড়ালো। আচ্ছা, আপনাকে বিরক্ত করলাম, এবারে উঠি। আচ্ছা, একটা কথা, গঙ্গাপদকে আপনি শেষবার দেখেছেন কবে? এই 12-14 দিন আগে। তখন তার মুখে দাড়ি ছিল। দাড়ি? গঙ্গাপদর কস্মিন কালেও দাড়ি ছিল না। ধন্যবাদ। রাস্তায় বেরিয়ে রাখালবাবু প্রশ্ন করলেন, অতঃপর? ব্যোমকেশ বলল, অতঃপর অন্ধকারে হাতড়ে বেড়ানো ছাড়া তো আর কোনো রাস্তা দেখছি না। এক কাজ করা যেতে পারে। 4-5 বছর আগে নরেশ মণ্ডল খুন করে জেলে গিয়েছিল। তার বিচারের দলিলপত্র আদালত দপ্তর থেকে তুমি নিশ্চয়ই জোগাড় করতে পারবে। অন্তত হাকিমের রায়টা তো জোগাড় করো, সেটা পড়ে দেখলে কিছু তো হদিশ পাওয়া যেতে পারে। রাখালবাবু বললেন, বেশ বেশ, রায় জোগাড় করব। নেই কাজ তো খইবাজ। তা কাল সকালে আপনি খবর পেয়ে যাবেন। ব্যোমকেশরা প্রায় 6 মাসেক হলো কেয়াতলার নতুন বাড়িতে এসেছে। বাড়িটি বেশ ছোট, কিন্তু দোতলা, নিচে 3টি ঘর, উপরে 2টি। সত্যবতী এই বাড়িটি নিয়ে সারাক্ষণ যেন পুতুল খেলা করছে। তার আনন্দের শেষ নেই। এটা সাজাচ্ছে, ওটা গোছাচ্ছে, নিজের হাতে ঝাড়ঝাড় দিয়ে ঘর পোছ করছে। ব্যোমকেশ কিন্তু নির্বিকার। শালগ্রামের শোয়া বসা বোঝা যায় না। পরদিন বিকেলবেলায় ব্যোমকেশ তার বসবার ঘরের জানালায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিল। দেখছিল লাল কোট পরা কোনো লোক চোখে পড়ে কিনা। কয়েকটি লাল শাড়ি পরা মহিলা গেলেন, 2-1টি লাল ফ্রক পরা খুকা খুকুকেও দেখা গেল, কিন্তু লাল কোট পরা মধ্যবয়স্ক পুরুষ একটিও দৃষ্টিগোচর হলো না। অনুমান হয় আজকাল লাল কোট পরে কোনো পুরুষ কলকাতার রাস্তায় বেরোয় না। এই সময় টেলিফোন বাজল। রাখালবাবু বললেন, ব্যোমকেশদা, মামলার রায় পেয়েছি। পরে দেখলাম আমাদের কাজে লাগতে পারে এমন তো কিছুই নেই। পিয়নের হাতে পাঠিয়ে দিচ্ছি, তা আপনি একবারটি পড়ে দেখুন। আধ ঘন্টা পরে থানা থেকে কনস্টেবল এসে রায় দিয়ে গেল। আলিপুর আদালতের জজ সাহেবের রায়। কড়া সরকারি কাগজের বাজাত্তা নকল, 15-16 পৃষ্ঠা। ব্যোমকেশ সিগারেট ধরিয়ে পড়তে বসল। রায়ের আরম্ভে জজ সাহেব ঘটনার বয়ান করেছেন, তারপর সাক্ষী সাবুদের আলোচনা করে দণ্ডাজ্ঞা দিয়েছেন। রায়ের সারাংশ এই: আসামি নরেশ মণ্ডল
বয়স 39, স্ক্র্যাপ আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি লিমিটেড নামক লোহার কারখানায় কাজ করে। অপরাধ, রাস্তায় এক ভিক্ষুককে খুন করিয়াছে। পিনাল কোডের 304/323 ধারা অনুসারে দায়রা সোপার্দ হইয়াছে। প্রধান সাক্ষী গঙ্গাপদ চৌধুরী এবং অন্যান্য সাক্ষীর এজাহার হইতে জানা যায় যে আসামি অত্যন্ত বদরাগী এবং কলহপ্রিয়। ঘটনার দিন বিকাল আন্দাজ 5টার সময় আসামি নরেশ মণ্ডল ও সাক্ষী গঙ্গাপদ চৌধুরী একসঙ্গে কর্মস্থল হইতে বাসায় ফিরিতেছিল। দুজনে পূর্বোক্ত লোহার কারখানায় কাজ করে। গঙ্গাপদ চৌধুরী নরেশ মণ্ডলের সহকারী। পথ চলিতে চলিতে বাজারের ভিতর দিয়ে যাইবার সময় নরেশ মণ্ডল সামান্য কারণে গঙ্গাপদর সঙ্গে ঝগড়া জুড়িয়া দিল। তখন গঙ্গাপদ তাহার সঙ্গে সঙ্গে না গিয়া পিছাইয়া গেল। নরেশ আগে আগে চলিতে লাগিল। গঙ্গাপদ তাহার 20 গজ পিছনে রহিল। এই সময় একটা কোট প্যান্ট পরা মাদ্রাজি ভিক্ষুক নরেশের পিছনে লাগিল। ভিক্ষাটা চাইতে চাইতে নরেশের সঙ্গে সঙ্গে চলিল। ভিক্ষুকটার চেহারা জীর্ণশীর্ণ, কিন্তু সে ইংরাজিতে কথা বলে। বাজারে অনেকেই তাহাকে চিনত। গঙ্গাপদ তাহাদের পিছনে যাইতে যাইতে দেখিল নরেশ ক্রুদ্ধভাবে হাত নাড়িয়া তাহাকে তাড়াইবার চেষ্টা করিতেছে, কিন্তু ভিক্ষুক তাহার সঙ্গ ছাড়িতেছে না। তারপর হঠাৎ নরেশ পাশের দিকে ফিরিয়া ভিক্ষুকের গালে সজোরে একটা চড় মারিল। ভিক্ষুক রাস্তার উপর পড়িয়া গেল। নরেশ আর সেখানে দাঁড়াইল না, গটগট করিয়া চলিয়া গেল। গঙ্গাপদ 20 গজ পিছন হইতে সবই দেখিয়াছিল। সে তাড়াতাড়ি আশায় আসিয়া দেখিল ভিক্ষুক অনড় পড়িয়া আছে। তারপর তাহার নাড়ি টিপিয়া দেখিল সে মরিয়া গিয়াছে। ডাক্তারের রিপোর্ট থেকে জানা যায় তাহার প্রাণশক্তি বেশি ছিল না, অল্প আঘাতেই মৃত্যু হইয়াছে। ইতিমধ্যে আরও অনেক লোক আসিয়া জুটিয়াছিল। তাহাদের মধ্যে কেহ কেহ নরেশকে চড় মারিতেও দেখিয়াছিল। তাহারা পুলিশে খবর দিল। পুলিশ নরেশের বাসায় গিয়া গ্রেপ্তার করিল তাহাকে। পুলিশের পক্ষে এই মামলায় যাহারা সাক্ষী দিয়াছে তাহারা সকলেই নিরপেক্ষ, কেবলমাত্র গঙ্গাপদ ছাড়া। আসামি অপরাধ স্বীকার করিয়াছে। তাহার বক্তব্য গঙ্গাপদ তাহার শত্রু, তাহাকে সরাইয়া কর্মক্ষেত্রে তাহার স্থান অধিকার করিতে চায়, তাই সে মিথ্যা মামলা সাজাইয়া তাহাকে ফাঁসাইয়াছে। এ কথা সত্য যে সাক্ষী গঙ্গাপদ নিঃস্বার্থ ব্যক্তি নয়, কিন্তু অন্য সাক্ষীদের সঙ্গে তাহার এজাহার মিলিয়া দেখিলে স্পষ্টই প্রতীয়মান হয় যে গঙ্গাপদর সাক্ষ্য মিথ্যা নয়। এই অবস্থায় আসামিকে দোষী সাব্যস্ত করিয়া অনিচ্ছাকৃত হত্যার জন্য 304 ধারা অনুসারে 3 বৎসর সশ্রম কারাদণ্ড ধার্য হইল। ব্যোমকেশের রায় পড়া যখন শেষ হলো তখন সন্ধ্যা নেমে গিয়েছে। ব্যোমকেশ অনেকক্ষণ অন্ধকারে চুপ করে বসে রইল। তারপর আলো জেলে টেলিফোন তুলে নিল। রাখাল, রায়টা পড়লাম। তো কিছু পেলেন ব্যোমকেশ দা? একটা রাগী মানুষের চরিত্র পেলাম। তাহলে তো রায় পড়ে কোনো লাভই হলো না। বলা যায় না। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো লুকানো রতন। তা বটে, ভালো কথা। পুরো বাড়িতে যে আঙুলের ছাপ পাওয়া গিয়েছিল তার কোনো ফটো নেওয়া হয়েছে? হয়েছে। গঙ্গাপদ চৌধুরীর কোনো পাত্তা পাওয়া যায়নি না? না, ভারত ভ্রমণের যত স্পেশাল ট্রেন আছে তাদের অফিসে খোঁজ নিয়েছিলাম, কিন্তু গঙ্গাপদ চৌধুরী নামে তো কোনো যাত্রীর নামই নেই। হয়তো ছদ্মনামে গিয়েছে, কিংবা যায়নি, কলকাতাতেও কোথায় লুকিয়ে বসে আছে। তা হতে পারে। আর কোনো নতুন খবর আছে কি? এইমাত্র মিরাট থেকে তার এসেছে। অশোক মাইতি খাঁটি মিরাটের লোক, ওখানে কোনো জাল জোচ্চুরি নেই। ভালো। আর কিছু নতুন খবর তো আর কিছু নেই। এখন কি করা যায় বলুন? কর্তব্য কিছুই ভেবে পাচ্ছি না। একটা কথা, নরেশের জেলের মেয়াদ এতদিনে ফুরিয়ে আসার কথা,
সে জেল থেকে বেরিয়েছে কিনা একটা খবর নিতে পারো? পারি, কাল সকালে খবর পাবেন। পরদিন বেলা 9টার সময় রাখালবাবু ব্যোমকেশের কাছে এলেন, মুখ গম্ভীর। বললেন, ব্যাপার বেশ গুরুতর, বুঝলেন। 1.5 মাস আগে নরেশ মণ্ডল জেল থেকে ছাড়া পেয়েছে। জেলে ভালো ছেলে সেজেছিল, তাই কিছুদিনের রেয়াত পেয়েছে। ব্যোমকেশ বলল, জেল থেকে বেরিয়ে সে কোথায় গেছে কিছু সন্ধান পেয়েছ? তার পুরনো বাসায় যায়নি, আর কলকাতাতেও যায়নি। কাল রতনলাল কাপাড়িয়ার মুখে জানতে পেরেছি। সুতরাং সে ডুব মেরেছে। ব্যোমকেশ একটু চুপ করে থেকে বলল, ব্যাপারটা এখন পরিষ্কার হচ্ছে। নরেশের মনে যদি পাপ না থাকবে তাহলে সে ডুব মারবেই বা কেন? সে রতনলালের কাছে গিয়ে চাকরিটা তো আবার ফিরে পাওয়ার চেষ্টা করত। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে ব্যোমকেশদা। তা গল্পটা এখন এভাবে সাজানো যেতে পারে। নরেশ মণ্ডল রাগী এবং ঝগড়াটে, গঙ্গাপদ মিটমিটে শয়তান। দুজনে এক কারখানায় কাজ করত, দুজনের মধ্যে খিটিমিটি লেগেই থাকতো। গঙ্গাপদর মতলব নরেশকে সরিয়ে নিজে তার জায়গায় বসবে, কিন্তু নরেশকে সরানো সহজ না, সে কাজের লোক। হঠাৎ গঙ্গাপদ সুযোগ পেয়ে গেল। নরেশ রাস্তায় একটা ভিখিরিকে চর মেরে শেষ করে দিল। আর যায় কোথায়? গঙ্গাপদ নরেশকে ফাঁসি কাঠে ঝোলাবার জন্য উঠে পড়ে লাগলো। নরেশের কিন্তু ফাঁসি হলো না। সে দোষী সাব্যস্ত হলেও তার 3 বছর কারাদণ্ড হলো। গঙ্গাপদর পক্ষে একটা মন্দির ভালো। সে কারখানায় সর্দার মেল্টার হয়ে বসলো। নরেশ জেলে গেল। নরেশ লোকটা শুধু বদমেজাজি নয়, সে মনের মধ্যে রাগ পুষে রাখে। জেলে যাবার সময় সে বোধহয় প্রতিজ্ঞা করেছিল গঙ্গাপদকে খুন করে প্রতিহিংসা সাধন করবে। 3 বছর ধরে এই প্রতিহিংসার আগুনে ঘৃতাহুতি দিয়েছে। গঙ্গাপদ জানতো নরেশের 3 বছরের জেল হয়েছে। সে তককে তককে ছিল। তাই নরেশ যখন মেয়াদ ফুরোবার আগেই জেল থেকে বেরুলো, গঙ্গাপদ জানতে পারল। তার প্রাণে ভয় ঢুকলো। সে হয়তো দেখেছিল নরেশ তার বাসার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কিংবা সামনের পোড়োবাড়ি থেকে উকিঝুঁকি মারছে। গঙ্গাপদ ঠিক করলো কিছুদিনের জন্য বাসা থেকে উধাও হবে। সে কারখানা থেকে 1 মাসের ছুটি নিল এবং একটা দাড়ি জোগাড় করে তাই পরে ঘুরে বেড়াতে লাগলো, যাতে নরেশ তাকে দেখলেও চিনতে না পারে। গঙ্গাপদ বোধহয় সত্যিই ভারত ভ্রমণে যাওয়ার মতলব করেছিল। তারপর হঠাৎ একদিন হাওড়া স্টেশনে অশোক মাইতির সঙ্গে দেখা হয়ে গেল। সে দেখল অশোক মাইতির চেহারা অনেকটা তার নিজের মতো। গঙ্গাপদ লোকটা মহা ধূর্ত। তার মাথায় বুদ্ধি খেলে গেল, অশোক মাইতিকে যদি কোনো মতে নিজের বাসায় তুলে আনতে পারে তাহলে নরেশ ভুল করে তাকেই খুন করবে এবং ভাববে গঙ্গাপদকে খুন করেছে। গঙ্গাপদ নিরাপদ হবে, তাকে আর প্রাণের ভয়ে পালিয়ে বেড়াতে হবে না। চাকরিটা অবশ্য যাবে, কিন্তু প্রাণ আগে না চাকরি আগে? গঙ্গাপদ নিশ্চয় বুঝেছিল যে নরেশ তাকে সামনের জানালা থেকে গুলি করে মারবে। এবার নরেশের দিকটাও ভেবে নেওয়া যাক। নরেশ জেল থেকে বেরিয়ে একটা পিস্তল জোগাড় করেছিল। পুরনো বাসায় ফিরে যাওয়ার কোনো মানেই হয় না। সে অন্য কোথাও আড্ডা গেড়েছিল এবং গঙ্গাপদর বাসার সামনে পুরো বাড়িটায় যাতায়াত করেছিল। তার বোধহয় মতলব ছিল গঙ্গাপদ কখনো তার জানলা খুলে দাঁড়ালে সে রাস্তার ওপার থেকে গুলি করে মারবে, তারপর কলকাতা ছেড়ে অন্য কোথাও চলে যাবে। গঙ্গাপদ খুন হবার পর কলকাতা শহর আর তার পক্ষে নিরাপদ নয়। পুলিশ তাকে সন্দেহ করতে পারে। যা হোক, গঙ্গাপদ অশোক মাইতিকে নিজের বাসায় বসিয়ে লোপাট হলো। অশোক মাইতিকে উপদেশ দিয়ে গেল সে যেন মাঝে মাঝে জানলা খুলে লক্ষ্য করে রাস্তা দিয়ে লাল কোট পরা কেউ যায় কিনা। লাল কোট পরা মানুষটা নিছক কল্পনা। আসল উদ্দেশ্য অশোক মাইতির জানলা খুলে দাঁড়াবে এবং নরেশ সামনে থেকে তাকে গুলি করবে। সবই ঠিক হয়েছিল, কিন্তু একটা চুক হয়ে গেল।
অশোক মাইতি আহত হলো, মরল না। সে পুলিশকে সব ঘটনা বলল। এখন গঙ্গাপদ আর নরেশ দুজনের অবস্থাই সমান। ওরা কেউ আর আত্মপ্রকাশ করতে পারে না। খবরের কাগজে সংবাদ চাপা হয়েছে, দুজনকেই পুলিশ খুঁজে বেড়াচ্ছে। নরেশ অবশ্য আইনত অপরাধী, সে খুন করবার চেষ্টা করেছিল। আর গঙ্গাপদ লোকটা মহাপাষণ্ড, জেনে শুনে সে একটা নিরীহ লোককে অনিবার্য মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। কিন্তু সে যদি ধরাও পড়ে, তাকে শাস্তি দেওয়া যাবে কিনা সন্দেহ। ব্যোমকেশ চুপ করল। রাখালবাবু নীরবে কিছুক্ষণ টেবিলের উপর আঙুল দিয়ে চোখ কেটে বললেন, তা যেন হলো, কিন্তু যাকে আইনত শাস্তি দেওয়া যাবে তাকে ধরবার উপায় কি বলুন? আবার খানিকক্ষণ চুপ করে থেকে ব্যোমকেশ বলল, একমাত্র উপায় বিজ্ঞাপন। বিজ্ঞাপন? হ্যাঁ, পুকুরে ছিপ ফেলে বসে থাকা। মাছ যদি টোপ গেলে তবেই তাকে ধরা যাবে। 3 দিন পর কলকাতার 2টি প্রধান সংবাদপত্রে বিজ্ঞাপন বেরুল। বোম্বে স্টিল ফাউন্ড্রি লিমিটেড, আমাদের বোম্বের কারখানার জন্য অভিজ্ঞ ইলেকট্রিক মেল্টার চাই, প্রশংসাপত্র সহ দেখা করুন। গড়িয়াহাট বাজারের কাছে রাস্তার উপর একটি ঘর, তার মাথার উপর সাইনবোর্ড ঝুলছে, বোম্বে স্টিল ফাউন্ড্রি লিমিটেড, ব্রাঞ্চ অফিস। ঘরের মধ্যে একটি টেবিলের সামনে রাখালবাবু বসে আছেন, তার পরিধানে সাদা কাপড় চোপড়। তিনি অত্যন্ত মনোযোগের সঙ্গে নথিপত্র দেখছেন। অদূরে অন্য একটি ছোট টেবিলে ব্যোমকেশ টাইপরাইটার নিয়ে বসেছে। ঘরের কাছে তকমাটা একজন বেয়ারা, আর যারা আছে তারা প্রচ্ছন্নভাবে এদিকে ওদিকে আছে, তাদের দেখা যায় না। প্রথম দিন ব্যোমকেশ ও রাখালবাবু সকাল 10টা থেকে 5টা পর্যন্ত অফিস ঘরে বসে রইলেন। কোনো চাকরি প্রার্থী দেখা করতে এলো না। 5টার সময় খড়ের দৌড়ে তালা লাগাতে লাগাতে রাখালবাবু বললেন, বিজ্ঞাপনটা চালিয়ে যেতে হবে। পরদিন একটা লোক দেখা করতে এলো, রোগা পটকা লোক, এক চড়ে মানুষ মেরে ফেলবে এমন চেহারা নয়। তার প্রশংসাপত্র দেখে জানা গেল তার নাম প্রফুল্ল দে। সে একজন ইলেকট্রিকের মিস্ত্রি। ইলেকট্রিক মিটারের কাজ সে কখনো করেনি, কিন্তু সুযোগ পেলে চেষ্টা করে দেখতে রাজি আছে। রাখালবাবু তার নাম ধাম লিখে মিষ্টি কথায় বিদায় দিলেন। তৃতীয় দিন তৃতীয় প্রহরে একটি লোক দেখা করতে এলো। তাকে দেখেই রাখালবাবুর শিরদাঁড়া শক্ত হয়ে উঠল। মজবুত হাড় চওড়া শরীর, গায়ের রং কালো, চোখের কোণে একটু রক্তিমাভা, গায়ে খাকি কোট, মাথার চুল ভ্রুকাট করে ছাটা। সে সতর্কভাবে এদিকে ওদিকে চাইতে চাইতে ঘরে ঢুকল। রাখালবাবু টেবিলের সামনে দাঁড়িয়ে ধরা ধরা গলায় বলল, বিজ্ঞাপনটা দেখেই এসেছি মশাই, বসুন। লোকটি সামনের চেয়ারে বসল। একবার ব্যোমকেশের দিকে তীক্ষ্ণ সতর্ক দৃষ্টি ফেরালো। রাখালবাবু সহজ সুরে বললেন, তা ইলেকট্রিক মেল্টারের কাজের জন্য এসেছেন তো? হ্যাঁ। সার্টিফিকেট আছেন তো? লোকটি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আমার সার্টিফিকেটটা হারিয়ে গেছে। 3 বছর ধরে অসুখে ভুগেছি, কাজ ছেড়ে দিতে হয়েছিল, তারপর সার্টিফিকেট হারিয়ে ফেলেছি। তা আগে কোথায় কাজ করতেন? নাগপুরে একটা আয়রন ফাউন্ড্রি আছে, সেখানে কাজ করতাম। দেখুন, আমি সত্যি ইলেকট্রিক মিটারের কাজ জানি। যদি বিশ্বাস না হয়, আমি নিজের খরচে বোম্বে গিয়ে তা প্রমাণ করে দিতে পারি। রাখালবাবু লোকটিকে ভালো করে দেখলেন, তারপরে বললেন, হ্যাঁ, সে কথা বন্ধ নয়, কিন্তু আমাদের এটা ব্রাঞ্চ অফিস, সবে মাত্র খোলা হয়েছে। আমি নিজের দায়িত্বে কিছুই করতে পারি না। তবে একটা কাজ করা যেতে পারে, আমি আজ বোম্বেতে হেড অফিসে তার করব, কাল বিকেল নাগাদ উত্তর পাবো। আপনি কাল যদি এই সময়ে আসেন। আসবো, নিশ্চয়ই আসবো। লোকটি উঠে দাঁড়ালো।
রাখালবাবু ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, বক্সি, ভদ্রলোকের নাম ঠিকানা লিখে নাও। ব্যোমকেশ বলল, আগে। নাম আর ঠিকানা দিতে হবে শুনে লোকটি আরেকটু খতিয়ে গেল। তারপর বলল, আমার নাম নৃসিংহ মল্লিক, ঠিকানা 17 নম্বর কুঞ্জ মিস্ত্রি লেন। ব্যোমকেশ নাম ঠিকানা লিখে নিল। ইতিমধ্যে রাখালবাবু টেবিলের তলায় একটি গুপ্ত বোতাম টিপেছিলেন। বাইরে তার সাঙ্গপাঙ্গদের কাছে খবর গিয়েছিল যে ঘর থেকে যে ব্যক্তি বেরোবে তাকে অনুসরণ করতে হবে। রাখালবাবু নিঃসংশয়ে বুঝেছিলেন যে এই ব্যক্তি নরেশ মণ্ডল, কিন্তু তাকে গ্রেপ্তার করার আগে তার বাসার ঠিকানা পাকাপাকিভাবে জানা দরকার। সেখানে বন্দুক পাওয়া যেতে পারে। কিন্তু কিছুই প্রয়োজন হলো না। নরেশ দূরের দিকে পা বাড়িয়েছে, এমন সময় আরেকটি লোক ঘরে প্রবেশ করল। নবাগতকে চিনতে তিল মাত্র বিলম্ব হলো না। একেবারে অশোক মাইতির যমজ ভাই, সুতরাং গঙ্গাপদ চৌধুরী। আজ আর তার মুখে দাড়ি নেই। গঙ্গাপদ নরেশকে দেখার আগেই নরেশ গঙ্গাপদকে দেখেছিল। বাঘের মতো চাপা গর্জন তার গলা থেকে বেরিয়ে এলো। তারপর সে গঙ্গাপদর ঘাড়ের ওপর লাফিয়ে পড়ল। দু হাতে তার গলা টিপে ধরে ঝাঁকানি দিতে দিতে বলল, পেয়েছি তোকে শালা সুয়ার কা বাচ্চা, আর যাবি কোথায়? রাখালবাবু দ্রুত পকেট থেকে বাঁশি বের করে বাজালেন। আরদালি এবং আর যেসব পুলিশের লোক আনাচে কানাচে ছিল তারা সবাই ছুটে এলো। গলা টিপুনি খেয়ে গঙ্গাপদর তখন জিভ বেরিয়ে পড়েছে। সকলে মিলে টানাটানি করে নরেশ আর গঙ্গাপদকে আলাদা করল। রাখালবাবু নরেশের হাতে হাত করা পরালেন, বললেন, নরেশ মণ্ডল, গঙ্গাপদ চৌধুরীকে খুনের চেষ্টায় তোমাকে গ্রেপ্তার করা হলো। নরেশ মণ্ডল রাখালবাবুর কোনো কথাই শুনতে পেল না। গঙ্গাপদর পানে আরক্ত চক্ষু মিলে গজরাতে লাগলো। আরামজাদা বেঈমান, তোর বুক চিরে রক্ত পান করব। ব্যোমকেশ এতক্ষণ বসেছিল, চেয়ার ছেড়ে ওঠেনি। সে এখন টেবিলের ওপরে পা তুলে দিয়ে সিগারেট ধরালো। রাখালবাবু একজন তার সহকর্মীকে বললেন, ধীরেন, এই নাও নরেশ মণ্ডলের ঠিকানা, ওর ঘর খানা তল্লাশ করো। সম্ভবত একটা রিভলভার কিংবা পিস্তলও পাবে, এবং এদের দুজনকে আমি লক আপে নিয়ে যাচ্ছি। গঙ্গাপদ মেঝে বসে গলায় হাত বুলোচ্ছিল। চমকে উঠে বলল, আমাকে লক আপে রাখবেন? তা আমি আবার কি অপরাধ করেছি? রাখালবাবু বললেন, তুমি অশোক মাইতিকে খুন করবার চেষ্টা করেছিলে। তোমার অপরাধ পিনাল কোডের কোন দফায় পড়ে পাবলিক প্রসিকিউটরই তা স্থির করবেন। ওঠো এখন। সন্ধ্যের পর ব্যোমকেশের বসবার ঘরে চায়ের পেয়ালায় চুমুক দিয়ে রাখালবাবু বললেন, আচ্ছা ব্যোমকেশদা, নরেশ মণ্ডল আর গঙ্গাপদ চৌধুরী দুজনেই চাকরির খোঁজে আসবে, এটা আপনি আশা করেছিলেন? ব্যোমকেশ বলল, না, আশা তো করিনি, তবে সম্ভাবনাটা মনের মধ্যে ছিল, বুঝলে। কিন্তু ওরা যে একই সময় এসে গজকচ্ছপের যুদ্ধ শুরু করে দেবে তা স্বপ্নেও কল্পনা করিনি। ভালোই হলো, একই ছিপে জোড়া মাছ উঠল। নরেশ মণ্ডলের ঘরখানা তল্লাশি করে কি পেলে বলো তো? একটা পিস্তল পাওয়া গেছে, ওর বিরুদ্ধে মামলা পাকা হয়ে গেছে। তা এখন দেখা যাক গঙ্গাপদকে পাকড়ানো যায় কিনা। তাকে হাজতে রেখেছি, আর কিছু না হোক কয়েকদিন হাজত বাস করে পাপের প্রায়শ্চিত্ত করুক। তা অশোক মাইতির খবর কি? সে এখনো হাসপাতাল থেকে বেরোয়নি। বেরুলেও তাকে এখন কলকাতাতেই থাকতে হবে, সে তো আমাদের প্রধান সাক্ষী। ব্যোমকেশ হঠাৎ হেসে উঠল, বলল, কথায় বলে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ায় প্রাণ যায়। অশোক মাইতি খুব বেঁচে গেছে, আর ও না বাঁচলে এমন রহস্যটা রহস্যই থেকে যেত।